আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই শৃঙ্খলিত। অর্থাৎ রুশো বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ সেইন্ট। যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। আপনি স্বাধীন মানে এই নয় যে আপনি আমাকে গালি দিবেন, আবার আমি স্বাধীন মানে এই নয় যে আপনি আমাকে অশ্রাব্য অকথ্য ভাষায় আমি আপনাকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করব। এর নাম স্বাধীন নয়, স্বাধীনতা নয়। আপনি সকাল বিকেল দুপুর কোনো প্রমাণাদি ছাড়াই আপনি একজনকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করবেন, তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করবেন। অর্থাৎ ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব, ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। সেই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের যিনি শাসক নরেন্দ্র মোদী, তার নামে আপনি গরু জবাই করে জিয়াফত করবেন, তার দেশের স্বাধীন ভূখণ্ডকে আপনি অস্থির করার জন্য পায়তারা করবেন, আপনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে হুঙ্কার দিবেন। আর সে কিছু বললে তখন বলবেন, দেখছেন আমার আধিপত্যবাদ মানে আধিপত্য দেখাচ্ছে, সে আবার ধ্বংস করার চেষ্টা করেছে। তা আমাদের এক প্রকার সৌভাগ্য যে ভারতের মতো একটা রাষ্ট্রকে আমরা আমাদের প্রতিবেশী হিসেবে পেয়েছি, যে পাকিস্তানের মতো মাথা গরম নয়, যে উত্তেজিত হয়ে যখন তখন ড্রোন হামলা বা সীমান্তের কাছে জঙ্গিবাদ জঙ্গি হামলা এগুলো চলে। আপনি দুঃখিত, আমার পরিবারের আমরা 4 জন সদস্য, 3 জনেরই ঠান্ডা লাগছে আর কি, এই জন্য ভিডিওতে একটু প্রবলেম হইতেছে। অস্বস্তিকর আওয়াজ বা কোনো কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন কোসি বিপ্লব যারা হাসনাত আবদুল্লাহ সার্জিস, তারা নির্বাচনের আগে অনেক আওয়াজ তুলেছে, অনেক জারিজুরি করেছে। এখনও যেখানে স্লোগান হয় সেখানে স্লোগানে দেখা যায় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেয়। কিন্তু দিন শেষে যে এই কোসি বিপ্লবীরা, আমার মনে হয় না যে একজনও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তো এই কোসি বিপ্লবীরা শুধু আজাদি হতে চায়, কিন্তু আজাদি যে হলেন, আজাদি হয়ে আপনি চলবেন কীভাবে, সেই আপনার সেই পলিসিটা, সেই প্ল্যানটা কি আপনার? আজকে দেখেন আপনার সুতা শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে, আজকে আপনার পোশাক শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে, আজ আপনার টেক্সটাইল শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে, আজকে আপনার দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার, আজকে আপনার দেশের মানুষের জীবনযাত্রার মান দিনকে দিন বেশি জটিল এবং কঠিন হয়ে যাচ্ছে। ভারতের সাহায্য ছাড়া আপনি ভারত থেকে চাল ক্রয় করবেন না। আপনার চালের দাম মূল্য অন্য দেশ থেকে যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার চালের মূল্য, সে ভারতের চালই তো নিয়ে আসবেন, সে চীন থেকে নিয়ে আসেন আর সিঙ্গাপুর থেকে নিয়ে আসেন, আপনার চালের মূল্য ভারত থেকে নিলে যে মূল্যে নিতেন তার চেয়ে 10 টাকা বেশি মূল্যে আপনাকে নিতে হয়। আজকে দেখেন আপনার আদানির গ্রুপের একটু বিদ্যুতের ঝামেলা হওয়ায় আপনারা বিপদে পড়ে গিয়েছেন। আপনার প্রত্যেক দিন কম বেশি বিদ্যুৎ যাচ্ছে, লোডশেডিং দেখা দিয়েছে। না উইন্টার সিজন যদি এই সমস্যা হয়, তাহলে শীতকাল বের হলে বা পার হলে তখন কি হবে? আজকে দেখেন আমরা আজকে যখন বিশ্বকাপ মঞ্চ নিয়ে যে অমুক প্লেয়ার কেমন খেলবে, অমুক টিম কেমন হবে, আমাদের রাইভাল গ্রুপ যারা আছে, আমাদের যাদের সাথে খেলা হবে তারা কোন কোন পক্ষ স্ট্রং, জনগণের একটা আনন্দের জায়গা, বিশ্বকাপ একটা চাওয়া পাওয়ার জায়গা, সেই চাওয়া পাওয়ার জায়গাটা থেকে আমরা সরে আসলাম। সরে এসে প্রথম কয়েকদিন হুমকি ধামকি দিলাম যে ভারতের মাটি আমাদের জন্য বা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সিকিউর নয়। কিন্তু আবার তো আমরা শুটিং দলকে পাঠালাম কি না? পাঠালাম তো। দেখেন আজ পর্যন্ত 5ই আগস্ট 2024-এর পর থেকে আজ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে মিডিয়া এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী অ্যালং উইথ
কোঅর্ডিনেটর অর্থাৎ সমন্বয়করা তারা যে যে বিষয়ে হুমকি ধামকি দিয়েছে সেই প্রত্যেকটি সেক্টরেই কিন্তু আমাদের মাথায় হেড করে ওই ভারতের কাছে যেতে হয়েছে। ইলিশ মাছ দেবে না বলে সে কি বাহানা। কিন্তু আপনারা জানেন এই 2 বছরে মানে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে 2 বছরে ইলিশের দাম আগের তুলনায় অনেক বেড়েছে এবং ইলিশ দেবে না ইলিশ কিন্তু দিয়েছে। দেয়নি কি, দিয়েছে তো। এখন ওয়াটার মানে যুদ্ধ শুরু হবে কদিন পরে। আপনার যে গঙ্গা ট্রিটি বা গঙ্গা চুক্তি যে শেষ হয়ে গেল, এই গঙ্গা চুক্তি যদি না করে, এবার একটা দেশ আমরা চীন আর পাকিস্তানের কথায় উঠি বসি নাচি, মানে এদের কাছ থেকে সাহস পেয়ে আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কত কাহিনী করতে চাই। দিন শেষে যে 1 জানুয়ারি থেকে আপনার তিস্তা মহাপরিকল্প বাস্তবায়ন করার কথা রেজওয়ান হাসান একেবারে যে ঘোষণা দিয়ে আসলেন, বন ও পরিবেশ উপদেষ্টা দিয়ে আসলেন, কই এখন সে প্রকল্প চীন সাহায্য করবে না, কারণ চীন অত বোকাশোকা না। চীন বোঝে যে তার প্রতিবেশী রাষ্ট্র ভারত ওখানে কোনো কারণে এই ব্যারেজ বা এই পরিকল্পনা বাস্তবায়ন করে যদি মানে তাদের কোনো হ্যামারেজ হয় বা তাদের কোনো ক্ষতি হয়, তাহলে আমাদেরকে ছেড়ে তারা কথা বলবে না। আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাটিং খাইতে হইব। এবং রেয়ার আর্থ সব ভ্যালুয়েবল যে মানে জিনিস আছে সেগুলো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ভারতের জনসংখ্যা যেহেতু বেশি, তাদের সাথে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের একটা প্রেশার মানে চীনের উপরে আছে, সেক্ষেত্রে ভারত হলেও তাদের একটা স্বস্তির জায়গা। ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেলে জনগণ কি হবে, গণঅভ্যুত্থানের মুখের দিকে যাবে বা জনগণ পেট হলো মানে ওই কয়েক পেটে ক্ষুধা থাকলে মানে লবণ দিয়েও ভাত খাওয়া যায়, তো তখন ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। দেখেন এই যে সমন্বয়ক, এদের প্রতি সাধারণ জনগণ ফেড আপ, শুধু হুঙ্কার আওয়াজ। এই যে হাসনাত আবদুল্লাহ, এই যে সারজিস আলম হান্নান মাসুদ, এই যে নাহিদ ইসলাম, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা নিজেদের মানে আয়নায় কখনো চেহারা মানে দেখে বলে আমার মনে হয় না যে এদের যে কী ক্যাপাবিলিটি আছে, কী সক্ষমতা আছে। এই যে দেখেন ও শহীদ ওসমান হাদিকে নিয়ে কত বাহানা তাল বাহানা কত কিছু হলো, সে দিন শেষে যে সবই কিন্তু আবার লুকিয়ে গিয়েছে। অর্থাৎ শহীদ ওসমান হাদিকে নিয়ে একটা ছোটোখাটো রাজনীতি একটা মহল ওরা করে নিয়েছে, ফায়দা ফুর্দা লুটে নিয়েছে। এখন এই যে অবস্থা, এই যে কষি বিপ্লবী যারা, এরা দিন শেষে যে এদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় এরা দেশের কি করবে। এই যে দিন শেষে যে দেখেন এই 18-19 মাস আমাদের বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট মানে ইকোনমিস্ট 30 মানে জনক, তিনি আমাদের বাংলাদেশের জন্য কি করতে পেরেছেন। আজ বাংলাদেশে আমদানির পরিমাণ ভারত থেকে সবচেয়ে বেশি, আগের সরকারের রেকর্ড সব ব্রেক করে ফেলেছে। কিছু কিছু সেক্টরে উত্তেজনা সৃষ্টি হয়েছে, কিন্তু এই সেক্টরগুলো এমনিতে মানে আগ্রহ ভারতই দেখাচ্ছে না, কারণ নির্বাচিত সরকার ব্যতীত যেহেতু ভারত একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু তারা এটা দেখাচ্ছে না। সুতরাং বিপ্লবীদের বলবো, ভাই বিপ্লব করেছেন আপনারা, নিজেদেরকে করেছেন গণ অভ্যুত্থান, কিন্তু নিজেদেরকে দাবি করেন বিপ্লবী বলে। বিপ্লবের সংজ্ঞা হয়তোবা আপনাদের জানা নেই, কারণ আপনারা রাষ্ট্রবিজ্ঞান তো পড়েন নাই, আর বিপ্লবের সংজ্ঞাও আপনাদের জানা নেই। বিপ্লবের সংজ্ঞা জানলে হয়তো বা কথা বলতেন না। যাই হোক, সেটা আমার ব্যাপার না, বিষয়ও না, এটা ম্যাটারও না। এখন আপনারা যেই মানে নিজেদেরকে বড় বিপ্লবী, বড় আজাদি আর জনগণকে এইসব আশ্বস্ত করতেছেন, দিন শেষে যে আমার কথা মিলিয়ে নিয়েন, ভারতের পা ধরে কুল পাবেন না। হয় জনগণের প্যাদানি খাবেন, আর জনগণের পিটানি থেকে বাঁচতে হলে আপনি যদি ক্ষমতায় চলেও যান, মানে যে কোনো ম্যাটিকুলাসলি ডিজাইন করে যদি চলেও যান, তাহলে আপনি ভারতের পা ধরে কুল পাবেন না। কারণ ভারত ছাড়া আজ ভারত আমাদের মরিচ দেওয়া বন্ধ করে দিক, কাঁচা ঝাল দেওয়া বন্ধ করে দিক, কালকে কাঁচা ঝালের বাজারে আগুন লেগে যাবে। আজ চাল দেওয়া বন্ধ দিক, আপনি চালের বাজারে আগুন, আজ ডিজেল দেওয়া বন্ধ করে দিক, ডিজেলের বাজারে। এখন বলতে পারেন তারা তো আমাদের সাথে ব্যবসা করে, ব্যবসা তো তারা অনেকের সাথেই করে। তারা পাকিস্তানের সাথেও ব্যবসা করে, তারা তুরস্কের সাথেও তো ব্যবসা করে, তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে জিরো ট্যারিফের অপরচুনিটিস দিলেও সেই সুযোগটা, সেই অপরচুনিটিসটা যাতে আপনার তুরস্ক না নিতে পারে, সেখানে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। সুতরাং বুঝছেন, ব্যবসা বাণিজ্য তুরস্ক
তাদের ডিরেক্টলি বিশ্বের বিভিন্ন দেশে তাদের বদনাম করে বেড়ায়। আর তার ফলস্বরূপ আজকে তুরস্কর ইকোনমিক্যাল কন্ডিশন কি এটা হয়তো বা অনেকে জানেন। মানে যারা শুধু ওই যে কথা হলো না, বহু দেশ মানে নিজের বাড়ির খবর ছাড়া বাইরের খবর যারা জানেন না, তাদের কাছে মনে হয় যে আজাদি হওয়া মনে হয় খুব ভালো। আজাদি মানে সেটা ইলিগাল এটা কম্পারিজম করার বা এটা তুলনা করার যাদের সময় খুব নেই, তারা মনে করে বিশাল কিছু করে ফেলেছি। কিন্তু বিপ্লবীরা দেখবেন সবাই একদিন এরকম আসবে, ওই যে নেপাল, মালদ্বীপ, ভুটান, মালদ্বীপ মানে এখন মালদ্বীপ চীনের ফাপড়ে পড়ে নরেন্দ্র মোদীর সাথে করলো বেয়াদবি করে একবার দেউলিয়া হয়ে গেলে পরবর্তীতে তার অবকাঠামোগত উন্নয়ন, দেশের উন্নয়ন, দেশকে স্থিতিশীল এবং দেশের জনগণকে দুমুঠো দুবেলা ভাত খাওয়ানোর জন্য সেই আপনার গোলামিত্ব বরণ করতে হলো সেই ভারতের নরেন্দ্র মোদীর। তো কথা হলো মিডিল ক্লাস ভালো, বাট মানে আপার ক্লাস এবং বেশি মানে মানে স্বাধীন হওয়াটা খুব বেশি সুবিধাজনক নয়। সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো নয়, অহংকার ভালো কিন্তু অতিরিক্ত অহংকার মানে এভার অ্যান্ড নেভার ইজ গুড ফর আ কান্ট্রি। কারণ বা বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশ স্বয়ংসম্পূর্ণ। কারণ মানে অন্য দেশের সাহায্য সহযোগিতা ছাড়া চলা কিন্তু টাফেস্ট। আর ভারতের মতো একটা রাষ্ট্র তারা ইচ্ছা করলে বাংলাদেশের সাথে ব্যবসা বাদ দিয়ে অন্য দেশের সাথে ব্যবসা করতে হবে। তাহলে মানে হয় মানে তাদেরকে এত হেডেক কেন, তাদের এত মাথা ব্যথা কেন বাংলাদেশকে নিয়ে? কারণ হলো জিওগ্রাফিক্যাল দিক থেকে তারা একটু মানে তাদের সেভেন সিস্টার্স অঞ্চলটা নিয়ে তারা একটু মানে টেনশনে থাকে। যদি কোনো কারণে ভারতের সাথে বা বাংলাদেশের সাথে তাদের একটা মানে বৈরিতার অর্থাৎ শত্রুতার সম্পর্ক বা পাকিস্তানের মতো দাঙ্গা বাঁধে, তাহলে তাদেরকে এক্সট্রা তটস্থ থাকা, এক্সট্রা পাওয়ার মানে শক্তি নষ্ট করা। এই যে দেখেন এই যে 5ই আগস্ট 2024-এর পর থেকে সীমান্তবর্তী এলাকায় একের পর এক ঘাঁটি গাড়া, এ করা তা করা, এই যে জিনিসগুলো করে তাদেরকে প্রচুর এনার্জি, প্রচুর পাওয়ার এক্সারসাইজ করতে হচ্ছে। সেক্ষেত্রে এই শক্তিগুলো তারা অন্য জায়গায় ব্যবহার করে অন্যের উপর আধিপত্য বিস্তার করতে পারত। এখন সেগুলো এখানে মানে ডিপ্লয় করতে হয়েছে। এই কারণেই তারা চায় না যে বাংলাদেশের সাথে তাদের একটা মানে বৈরিতার সম্পর্ক হোক। কিন্তু তার মানে এই নয় যে এই না চাওয়াটার কারণে আপনি যা ইচ্ছা তাই করবেন। আর আমি একটা ভারতের ইতিহাস দিকে দেখছি, ভারত কখনো আগ বাড়ায় মারামারি করতে যায় না বা আগে থেকে কাউকে আক্রমণ করে না। যেমন পেহেলগামের ঘটনাটা দেখেন, এরপরে অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানের বড়াই ফেলছে কিনা। পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীরা পাকিস্তানে এমন করে রাখছে, কালকেও মানে গত 2 দিন আগে 48 ঘন্টায় 99 জন মানুষ সে দেশে খতম হয়েছে বা মারা গিয়েছে। পাকিস্তানের সেনারা সেখানে বিদ্রোহী গোষ্ঠীর কারণে একের পর এক মানে তটস্থ থাকে। এই জন্য বলবো যে ভাই এমন কাজ করিয়েন না যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে লেগেই যে পরে আমাদের দেউলিয়াত্ব বরণ করতে হয়, পরে আমাদেরকে অসহায়ত্ব বরণ করতে হয়, পরে আমাদের দেশের সেই আবার মহামারী দুর্ভিক্ষ সেইগুলো আবার দেখা যায়। ইতিমধ্যে বেকারত্বের সংখ্যা যে পরিমাণ বেড়ে গিয়েছে, তা খুব বেশি বাংলাদেশ সিকিউর হবে বলে আমার মনে হয় না। তাই বিপ্লবীরা খুব বেশি লাফায়ও না, অল্প পানির মাছ বেশি লাফালাফি করে, কিন্তু দিন শেষে যে কিন্তু তাদের পতনও খুব দ্রুত হয়ে যায়। তাদের চুলায় যে রান্না করে তাদেরকে খাওয়া হয়। সুতরাং লাফালাফি কম করে কিভাবে একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিভাবে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুন্দর করে রক্ষা করা যায়, সেই মানে প্ল্যান প্রোগ্রাম করাই বুদ্ধিমানের কাজ হবে। আদারওয়াইজ এত বড় একটা প্রতিবেশী রাষ্ট্রকে খেপিয়ে আপনি শান্তিতে থাকবেন এই চিন্তা যারা করছেন, আমি তাদের সাথে একমত হতে পারবো না এবং কখনো মানে পারবো না। সুতরাং আমাকে ক্ষমা করবেন, কারণ আমি চাই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র যেখানে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কারণ বড় বড় রাষ্ট্রগুলো, ডোনাল্ড ট্রাম্প সবাই চোখ রাঙানি দিচ্ছে, কী করছে? ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা আওয়াজ তুলছেন কেউ, তুলছে পারছে কেউ? সুতরাং মানে পাওয়ার এক্সারসাইজ তো করবেই। কারণ আনুগত্যটা কিভাবে আসে মানুষের ভেতরে সেটাও আপনারা হয়তো বা জানেন। সুতরাং মানে একটু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেয়ার গোস এ প্রভাব, থিঙ্ক বিফোর ইউ লিভ। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, বুঝলে বুঝপাতা।
না বুঝলে লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।